আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ কেমন আছো সবাই? তোমরা সবাই গ্রামাটিক্যাল পার্ট নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছ। সো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে এমনভাবে পড়বো এবং এমন কিছু ইম্পর্ট্যান্ট রুলস পড়তে যাচ্ছি যে রুলসগুলোর বাইরে পরীক্ষা ইনশাল্লাহ আসবে না। অর্থাৎ আজকের কমপ্লিটিং সেন্টেন্সটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারো, তাহলে আমি তোমাকে এটুকু এনশিওর করতে পারছি ইনশাল্লাহ তুমি এইচএসসি পরীক্ষায় তোমার পরীক্ষায় তুমি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে 5 আউট অফ 5 এনশিওর করতে পারবে। ঠিক আছে? তুমি 5 আউট অফ 5 এনশিওর করতে পারবে তোমার এইচএসসি পরীক্ষায়। সো এইটুকু আমি তোমাকে এটুকু এনশিওর করতে পারি। তাহলে যদি 5 আউট অফ 5 এনশিওর করতে হয়, তোমাকে যেটা করতে হবে, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো আছে সেগুলোই আজকে আমরা এখানে রেখেছি এবং অনেক অনেক প্র্যাকটিস রেখেছি। আমার সাথে সাথে প্র্যাকটিস যদি করতে পারো, তাহলে তোমার কমপ্লিটিং সেন্টেন্স ইনশাল্লাহ সর্বোচ্চ তুমি সবকিছু শিখে ফেলতে পারবা এবং খুব ভালো একটা মার্কস এনশিওর করতে পারবা। ঠিক আছে? সো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো একদম শুরুতে কমপ্লিটিং সেন্টেন্স বলতে আসলে আমরা কি বুঝি? কমপ্লিটিং সেন্টেন্স বলতে আসলে আমরা বুঝি যে কমপ্লিট দ্য সেন্টেন্স। ঠিক আছে? কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। ফ্রেজ, ওয়ার্ডস অর ফ্রেজ, অর্থাৎ অর্থপূর্ণ কোনো বাক্য অথবা হচ্ছে তোমার ফ্রেজ দিয়ে হচ্ছে তোমাকে কি করতে হবে, একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আমার কমপ্লিটিং সেন্টেন্স। কেমন? তো এখন সর্বপ্রথম যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে যাব, তখন সবার প্রথমে 100% যে রুলসটা পরীক্ষায় আসতে যাচ্ছে সেটা হচ্ছে ইফ থেকে। ইফ থেকে একটা কোয়েশ্চেন 100% আসবে এইচএসসি পরীক্ষায়, জাস্ট কোয়েশ্চেনটা মিলিয়ে নিবা। ঠিক আছে? তো আমরা হচ্ছে সবার শুরুতে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে যাব, সবার শুরুতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ডিশনালস। আমরা পড়বো হচ্ছে এখন সবার শুরুতে পড়বো হচ্ছে কন্ডিশনালস। সো কন্ডিশনাল কি? কন্ডিশন, প্রথমে আমরা বুঝি কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। ঠিক আছে? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। অর্থাৎ যদি কোনো শর্তযুক্ত বাক্য হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করব সেটা আমরা পড়ব। ঠিক আছে? তাহলে বাক্যটা শুরু হয় হচ্ছে ইফ দিয়ে। সর্বপ্রথমে আমরা পড়ব হচ্ছে কন্ডিশনালস। কন্ডিশনালস সাধারণত এর অর্থ হচ্ছে যদি। সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে আমরা হচ্ছে ইফ ব্যবহার করে থাকি, যেটা হচ্ছে, তো ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে করতে পারি। ঠিক আছে? প্রধানত প্রধানত কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। প্রধানত কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশন আসলে কি? ফার্স্ট কন্ডিশন আসলে কি? অর্থাৎ ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইফ যুক্ত অংশটা যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমার বাকি অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। বাকি অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাকি অংশটা হবে আমার ফিউচার ইনডিফিনিট। ওকে? তারপরে তার মানে হচ্ছে এই এই পার্টটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। মানে হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাকি অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস, আমরা এখানে কন্ডিশনাল ক্ষেত্রে ক্যান, মে অথবা উইল প্লাস হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম। ক্লিয়ার? তার মানে হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাকি অংশটা হবে ফিউচার ইনডিফিনিট প্লাস কন্ডিশন, ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান, মে, উইল অথবা প্লাস বেস ফর্ম। এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনাল রুলস। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে বাকি অংশটা হবে সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট। এই যে আমরা হচ্ছে উইল, ক্যান অথবা মে বসতে পারি, তাহলে ফার্স্ট ফর্মের ক্ষেত্রে, তাহলে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমার সাবজেক্ট প্লাস ক্যানের জন্য আসবে হচ্ছে কুড, মেয়ের জন্য আসবে হচ্ছে মাইট ফার্স্ট ফর্মে, প্লাস হচ্ছে উইলের জন্য আসবে হচ্ছে উড প্লাস বেস ফর্ম। ওকে? প্লাস বেস ফর্ম। তার মানে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। এরপরে হচ্ছে আমার থার্ড কন্ডিশন।
থার্ড কন্ডিশন মানে কি? থার্ড কন্ডিশন মানে হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে হচ্ছে ভাইয়া ইফ যুক্ত অংশটা যদি আমার পাস্ট পারফেক্ট হয়, ইফ যুক্ত অংশটা যদি আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে আমার পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস would have প্লাস could have অথবা might have, সরি এটা হবে অথবা might have প্লাস V3 প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এখানেও লেখা দেওয়া আছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্ট টেন্স অথবা থার্ড কন্ডিশনালের রুলস। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাকি অংশ হবে ফিউচার ইনডিফিনিট। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট। আগে আমরা উইল, ক্যান, মে, তাহলে ফার্স্ট ফর্মে উড হয়ে গেছে, কুড হয়ে গেছে, মাইট হয়ে গেছে। এন্ড থার্ড ওয়ান হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস হচ্ছে এক্সটেনশন। ওকে, তো এখন যে ব্যাপারটা আমাকে জানা লাগবে, ইফ যুক্ত অংশটা যদি আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়, বাকি অংশটা হবে আমার সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস কুড হ্যাভ প্লাস V3। ঠিক আছে, এইটুকু আমরা জেনে রাখি। তো এখন আমরা এক্সারসাইজ করব, আমার সাথে সাথে তুমিও বলার চেষ্টা করবে, ইনশাল্লাহ তুমিও পারবা। ঠিক আছে, দেখি বলতেছে দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল। বলতেছে দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার, মিতুর বাবার অবস্থা, ওয়াজ নট ওয়েল, ভালো ছিল না। ইফ যদি আই নো হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম। ইফ আই নো, তার মানে হচ্ছে ইফ যুক্ত আছে, তাহলে এই নোটা হচ্ছে আমার আছে হচ্ছে ভাইয়া V2, সাবজেক্ট প্লাস V2। কোন টেন্সের মধ্যে পড়ছে? ইফ যুক্ত অংশটা এখন ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হচ্ছে এটা হচ্ছে কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশন পড়ছে ইফ আই নো হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, তাহলে এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার কি? ইফ আই নো হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, তাহলে আমি কি করতে পারতাম? আমি তার সাথে যোগাযোগ করতে পারতাম, রাইট? তো এখন আমরা কি লিখবো তাহলে? আমি তার সাথে যোগাযোগ করতে পারতাম। ঠিক আছে, তাহলে কি হবে? আই, তাহলে আমরা কি জানি? পরবর্তী অংশটা হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট। তাহলে আমরা বসাবো হচ্ছে আই উড, আমি তাকে কল দিতাম। ঠিক আছে, আই উড কল হিম, অথবা হতে পারে আই উড কমিউনিকেট উইথ হিম, আই উড কমিউনিকেট উইথ হিম। ওকে, আচ্ছা, এরপরে তাহলে হচ্ছে বুঝতে পারছি এটা আই সাবজেক্ট, উড হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে বেস ফর্ম, এরপরে হচ্ছে অবজেক্ট বাকি অংশটুকু। আচ্ছা, তারপর হচ্ছে কি আই উড টক টু হিম অথবা আই উড কমিউনিকেট উইথ হিম, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আই হ্যাভ এ পুয়ার আঙ্কেল, আমার একটা পুয়ার আঙ্কেল আছে। হি কুড বি রিচ, আচ্ছা তিনি ধনী হতে পারতেন, তাহলে হি কুড বি রিচ। ভাইয়া এখানে হচ্ছে কুড হচ্ছে আমার পাস্ট ফর্মের মধ্যে আছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া আপনি তো এতক্ষণ পড়াইলেন হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু এখানে তো ইফ নাই, আপনি এখানে কন্ডিশনালস কেন পড়াচ্ছেন? ঠিক আছে, অনেক সময় ইফ বাক্যের শুরুতে না থাকে, মাঝখানেও বসতে পারে। ঠিক আছে, অনেক সময় না বসে, এটা নর্মালি ইউজেস। ঠিক আছে, তো এখন আমাকে হচ্ছে যে এটা করছে, এটা আমাকে হচ্ছে ইফের পরবর্তী যেটা রেজাল্ট ক্লজ, ওই রেজাল্ট ক্লজটা দিয়ে দিয়েছে। তাহলে হি কুড বি রিচ, তিনি ধনী হতে পারতেন। কি করলে তিনি ধনী হতে পারতেন? ইফ যদি, তাহলে এটা কোন টেন্সের মধ্যে আছে? এখানে কুড আছে, তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস
উড কুড মাইট, তাহলে এখানে কুড আছে, কুড প্লাস V1, তাহলে এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তাহলে ইফ হি, যদি তিনি কি করতেন? কঠোর পরিশ্রম করতেন। ইফ হি ওয়ার্কড হার্ড, ঠিক আছে? একটু বলার চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইফ হি ওয়ার্কড হার্ড, সরি ইফ হি এখানে সাবজেক্ট আসবে, ইফ হি ওয়ার্কড হার্ড, যদি তিনি কঠোর পরিশ্রম করতেন, হি কুড বি রিচ, তিনি ধনী হতে পারতেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইফ হি ওয়ার্কড হার্ড। আচ্ছা, এরপরে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল পরীক্ষায় আসে, সেটা হচ্ছে দেখেন, ইফ এ ম্যান, যদি একজন মানুষ শোস গুড সিডস, যদি একজন সোস কি করে? বপন করে, গুড সিডস, ভালো বীজ। সিডস হচ্ছে, সিডস মানে হচ্ছে কি? বীজ। আচ্ছা, যদি ভালো বীজ বপন করে, তাহলে কি হবে? তাহলে এটা আগে আমাকে দেখতে হবে এটা কোন কন্ডিশনের মধ্যে পড়ছে। ইফ এম এর শোস, এটা হচ্ছে V1, তার মানে হচ্ছে সাবজেক্ট V1, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে, তাহলে বাকি অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। যদি একজন মানুষ সোস গুড সিডস, ভালো বীজ বপন করে, তাহলে সে ভালো ফল পাবে। তাহলে আমরা কি বলতে পারি? হি, সে ভালো কি ফসল তুলতে পারবে, ঠিক আছে? হি উইল রিপ এ গুড হারভেস্ট। হারভেস্ট মানে হচ্ছে ফসল, সে ভালো ফসল পাবে। তো এখানে একটা জিনিস একটু মনে রাখতে হবে, আমরা অনেক সময় এই স্ট্রাকচারটার ক্ষেত্রে আমরা হচ্ছে রিপের জায়গায় হচ্ছে আমরা অনেক সময় গেট দিই, ঠিক আছে? আমরা অনেক সময় গেট দিই, হি উইল গেট এ গুড হারভেস্ট। তো আমরা গেট, এই এক্সাম্পলটা একটু ইম্পর্টেন্ট, একটু মুখস্থ রাখার চেষ্টা করব। এই গেট ওয়ার্ডটার পরিবর্তে আমরা হচ্ছে রিপ কথাটা একটু বেশি মাথায় রাখবো, ঠিক আছে? এটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই স্ট্রাকচারের ক্ষেত্রে বা এই উদাহরণের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে হি উইল রিপ এ গুড হারভেস্ট ইন ফিউচার হইতে পারে যে কোনো কিছু। আচ্ছা, তারপরে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি যাব। ইউ আর গেটিং ফ্যাট, তুমি হচ্ছে মোটা হয়ে যাচ্ছ। ইফ ইউ, যদি তুমি ওয়ান্ট, চাও, টু লুজ ওয়েট, ওয়েট লস করতে চাও, তাহলে হচ্ছে কি ভাইয়া, এখানে আমার ইফ আছে, এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনের পড়ছে। ফার্স্ট কন্ডিশন হলে বাকি অংশটা হবে ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? তো এটা তোমরা নিজেরা চেষ্টা করো, আশা করি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা হচ্ছে নেক্সট যাচ্ছি। আচ্ছা, বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি অনেস্টি বা সততা অনুসরণ করো, তাহলে কি হবে? ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সততা অনুসরণ করো, তাহলে হচ্ছে এই যে এটা ইফ ইউ মেনটেন, তার মানে হচ্ছে এটা আমার ফার্স্ট কন্ডিশন, রাইট? এটা আমার ফার্স্ট কন্ডিশন, তাহলে এটা হবে কি? এটা হবে আমার ফিউচার ইনডিফিনিট। তার মানে হচ্ছে কি, ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সততা অনুসরণ করো, তাহলে এভরিবডি অথবা এভরিওয়ান উইল রেসপেক্ট ইউ, তোমাকে সবাই কি করবে? সম্মান, রেসপেক্ট ইউ। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তাহলে অথবা ইউ উইল বি রিওয়ার্ডেড টুডে অর টুমরো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে এই যে এখানে দ্য জব মার্কেট ইজ গেটিং ব্যাড টু ওর্স ডে বাই ডে, বলতেছে জব মার্কেট হচ্ছে দিন দিন, ডে বাই ডে ব্যাড টু ওর্স, খারাপ থেকে খারাপ হচ্ছে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইন ইউর স্টুডেন্ট লাইফ, তোমার স্টুডেন্ট লাইফে, তুমি যদি তোমার স্টুডেন্ট লাইফে কঠোর পরিশ্রম না করো, তাহলে কি হবে? তাহলে তুমি ভালো একটা জব পাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, এটা কোন কন্ডিশনে? ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। কেমনে বুঝলাম এটা ফার্স্ট কন্ডিশন? ইফ আছে, ইউ সাবজেক্ট আছে, ডোন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, এই যে এটা এখানে V1, ঠিক আছে? তাহলে এটা যদি ডিডন্ট হইতো তখন সেটা পাস্ট ফর্মে হইতো, কিন্তু এটা কি? এটা আছে ডোন্ট, ডোন্ট হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে যদি তুমি স্টুডেন্ট লাইফে কঠোর পরিশ্রম না করো, তাহলে তুমি ভালো জব পাবে না, ইউ ওন্ট গেট, ঠিক আছে? ইউ উইল নট, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে ভালো জব পাবে না, এটা যে কোনো কিছু হতে পারে। তাহলে ইউ উইল নট গেট এ গুড জব, নর্মাল ব্যাপার। আচ্ছা, এই যে এই রুলসটার দিকে একটু খেয়াল করব। আমি এই জিনিসটা উদাহরণের মাধ্যমে রাখছি, সেটা হচ্ছে একটা ব্যাপার মাথায় রাখতে হবে,
যে আমরা থার্ড কন্ডিশনটা একটু খেয়াল করব। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি ইফ যুক্ত অংশটা যদি আমার থার্ড কন্ডিশনের ক্ষেত্রে থার্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, বাকি অংশটা হবে আমার সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, আমি লিখলাম না, প্লাস V3, ঠিক আছে, প্লাস এক্সটেনশন। তো এখন এখানে আমার যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে এই যে ইফ অংশটা আমার পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট বলতে কি বোঝায়? পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। তার মানে এই অংশটা যদি আমার ইফ যুক্ত অংশটা যদি এরকম হয় সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, ঠিক আছে, মানে হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 হয়, বাকি অংশটা হবে এই যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। তো এখন আমাকে এখানে যে বিষয়টা জানা লাগবে সেটা হচ্ছে অনেক সময় বা আধুনিক ইংলিশে এই হেডটা হচ্ছে কি হয়, আগে চলে আসে, হেডটা আগে চলে আসে এবং ইফটা কেটে যায়। তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস এক্সটেনশন এরকম থাকতে পারে। অর্থাৎ ইফ প্লাস এই অংশটুকু, এই পুরো অংশটুকু হচ্ছে এই স্ট্রাকচারে থাকতে পারে, হেডটা হচ্ছে সামনে চলে আসতে পারে এবং হেডটা যদি সামনে চলে আসে তাহলে এই ইফটা হচ্ছে উঠে যাবে। বুঝতে পারছি? এটা থার্ড কন্ডিশনের ক্ষেত্রে। যেমন আমি একটু দিই, যেমন দেখি ইফ, আচ্ছা এটা থার্ড কন্ডিশন পড়ানোর সময় এক্সাম্পল দেওয়ার সময় দিব, আপাতত এটুকু বলি। তাহলে এই রুলসের দিকে একটু খেয়াল করি। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির দুটি ডানা থাকতো, তাহলে এখানে হেড আছে। আমরা জানি হেড হচ্ছে থার্ড পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হেড আছে, রাইট? তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। তাহলে এখন এটা কি থার্ড কন্ডিশন নাকি এটা সেকেন্ড কন্ডিশন? আমি এটা বুঝতে পারবো এটা আসলে কোন টেন্সে আছে এটা খেয়াল করলে। তাহলে এটা কোন টেন্সের মধ্যে আছে? এটা আছে হচ্ছে আমার, দেখেন আমরা জানি কি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, অর্থাৎ সাবজেক্ট থাকে, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হেড থাকে এবং হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। কিন্তু আমার এখানে সাবজেক্ট ইফ আছে বুঝলাম, সাবজেক্ট আছে বুঝলাম, হেড আছে বুঝলাম, কিন্তু এখানে কি কোনো V3 আছে? এখানে কোনো V3 আছে? ভার্বের পাস্ট ফর্ম আছে? নাই। তার মানে যেহেতু এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, তাহলে আমার এটা থার্ড কন্ডিশন হবে না। কারণ থার্ড কন্ডিশন বা পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য আমার হেড প্লাস V3, মানে হেড প্লাস V3 লাগবে। যদি হেড প্লাস V3 না থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে না। তাহলে যেহেতু এখানে নাই, তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির দুটি ডানা থাকতো, তাহলে এই যে এটা হচ্ছে আমার ভাইয়া সেকেন্ড কন্ডিশন। কেন সেকেন্ড কন্ডিশন? কারণ এখানে হেড হচ্ছে মেইন ভার্ব এবং আমরা বলি আই হ্যাভ এ বার্ড, আমার একটা পাখি আছে। তাহলে যদি বলি আই হ্যাড এ বার্ড, আমার একটা পাখি ছিল, তার মানে এই যে হেডটা হচ্ছে আমরা পাস্ট ফর্মের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর হেডের পরে যদি আমার V3 চলে আসে তাহলে আমার অবশ্যই কি সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে এখানে বলতেছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির দুটি ডানা থাকতো তাহলে আমি কি করতাম? তাহলে আমি আই, তাহলে আমরা জানি সেকেন্ড কন্ডিশন, তাহলে আমি কি করতাম? আকাশে উঠতাম। আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কত ইজি, তাই না? একটু চিন্তা করলে যদি আমরা একটু চিন্তা করতে পারি, আমরা ইনশাল্লাহ খুব ইজিলি এটা লিখতে পারবো। ক্লিয়ার? আই হোপ সবারই ক্লিয়ার। আচ্ছা, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির দুটো ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, তারপরে হচ্ছে আমরা একটু দেখব এই যে এখানে আমাদের এতক্ষণ যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আসছে, ঠিক আছে, এতক্ষণ যেটা কথা বলতেছিলাম সেটাই আসছে এই যে
এখানে দেখি, এখানে আছে হচ্ছে, এখানে যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া দেখেন তো, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আমার পর্যাপ্ত পরিমাণ মানি বা টাকা নাই। হ্যাড আই বিন এ রিচ ম্যান, এখন আপনি আমাকে ধরে গালি দেন, কেন গালি দিবেন? কারণ হচ্ছে ভাইয়া আপনি আমাদেরকে পড়াইছেন ইফ যুক্ত সেন্টেন্স, কিন্তু এখানে ইফ কোথায়? আমি একটু আগে বলেছি যে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অনেক সময় হ্যাডটা আগে চলে আসে। তাহলে এখানে এটা যদি আমি একটু দেখি, ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, এই যে এই লেখাটাকে ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, এই কথাটাকে কি করছে ওরা হচ্ছে হেডটাকে হচ্ছে আমার সামনে নিয়ে আসছে এবং সাবজেক্টটা এই জায়গায় চলে গেছে, হেডের পরে চলে গেছে, বিনটা আছে, এ আছে, রিচ আছে, ম্যান আছে। আর এই ইফটা যখন হেডটা সামনে চলে আসে তখন ইফটা সাধারণত থাকে না। ঠিক আছে, তো এটা হচ্ছে আধুনিক ইংলিশে। তার মানে ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, আমি যদি একজন ধনী ব্যক্তি হতে পারতাম, ঠিক আছে, ধনী ব্যক্তি হতাম, আই হ্যাড বিন, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা আমার কোন কন্ডিশনে পড়ছে? তাহলে এটা আমার থার্ড কন্ডিশনের মধ্যে পড়ছে। তাহলে আমরা কি বসাবো? ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, যদি আমি একজন ধনী লোক হতাম, তাহলে আই উড, আমরা জানি থার্ড কন্ডিশন, তাহলে আই উড হ্যাভ অথবা কুড হ্যাভ, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস V3, তাহলে আই উড হ্যাভ হেল্পড, সাহায্য করতে পারতাম, দা পুয়ার, পুয়ারদেরকে, গরিবদেরকে। ক্লিয়ার? অনেক মজা কমপ্লিটিং সেন্টেন্স করতে। আচ্ছা, তাহলে আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, এজ ইউর, মানে আপনি যেভাবেই চান, আপনার নিজের অর্থ অনুযায়ী নিজের সর্বোচ্চ যেভাবে পারেন সর্বোচ্চটুকু দিয়ে, মানে একটু চিন্তা করলে আপনি খুব ইজিলি ইনশাল্লাহ এটা আনসার করতে পারবেন। ওকে, তারপরে আরেকটা, এটাও 100% আসবে। আপনি যদি বোর্ড কোয়েশ্চেন সলভ করেন তাহলে এটা দেখবেন যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে আমরা ব্যবহার করি সাধারণত, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আমরা ব্যবহার করি এই অর্থে যে এটাই উপযুক্ত সময়। ঠিক আছে, এই দুইটার অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, এটাই, এই যে এটাই উপযুক্ত সময় অথবা এখনই উপযুক্ত সময়। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা আমার শুধুমাত্র যে কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে এমন না, আমি যখন রাইট ফর্ম অফ ভার্বস করব তখনও এটা আমার অনেক কাজে লাগবে। তো এখন দেখেন, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমরা দুইটা ওয়েতে ইট ইজ হাই টাইম দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। প্রথম ব্যাপারটা হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি আমার সাবজেক্ট থাকে তাহলে আমার ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম হবে। কি বললাম? যদি আমার ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এটার পরে যদি আমার সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই 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 আমাকে ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। আর যদি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এটার পরে যদি আমার, এটার পরে আমি চাইলে 2+V1 দিয়েও করতে পারি, কিন্তু যদি আমি সাবজেক্ট নিয়ে আসি তখন অবশ্যই অবশ্যই আমাকে পাস্ট ফর্ম বসাইতে হবে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, আচ্ছা এটাই উপযুক্ত সময়। এখন আমি এটাকে দুইভাবে করতে পারি, তাহলে ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় টু স্টপ করাপশন, টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করার জন্য। তাহলে আমি কি করলাম এখানে, আমি হচ্ছে যেটা করছি ভাইয়া সেটা হচ্ছে 2+V1 দিয়ে করছে। ঠিক আছে, 2+V1 দিয়ে করছে। কিন্তু আপনি চাইলে এটাকে হচ্ছে এভাবে করতে পারেন যে ইট ইজ হাই, এটা মনে হয় একটু দেখা যাবে না, ইট ইজ হাই টাইম উই, তাহলে আমরা যদি একটা সাবজেক্ট নিয়ে আসি তাহলে কি হবে ভাইয়া, এখানে আমরা জানি পাস্ট ফর্ম হবে, উই স্টপ করাপশন। তাহলে এখন কি হচ্ছে, এখানে আমার যেটা হচ্ছে সেটা হলো আমার সাবজেক্টের পরে অবশ্যই অবশ্যই আমার কি চলে আসলো, ভার্বের পাস্ট ফর্ম চলে আসলো। ঠিক আছে, উই স্টপ করাপশন, বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আরেকটা দিই, যেমন শি সেইড, সে বলল ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, তাহলে
she said, সে বলল, এটাই উপযুক্ত সময়। তাহলে আমার এখানে সাবজেক্ট দেয়া আছে। সাবজেক্ট যদি দেয়া থাকে তাহলে অবশ্যই আমাকে যে সেন্টেন্সটা কমপ্লিট করব এটা হচ্ছে এখানে V2 চলে আসবে। তাহলে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই স্টপড করাপশন, ঠিক আছে? উই স্টপড করাপশন। তাহলে কি অথবা টু স্টপ, ঠিক আছে, উই স্টপ এনভায়রনমেন্ট পলিউশন, এটাও হইতে পারে সাবজেক্ট, ঠিক আছে? অথবা উই স্টার্টেড আওয়ার জার্নি, যে কোনো কিছু হইতে পারে। তারপরে হচ্ছে দেখেন, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম একটা মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, তার মানে হচ্ছে দেখেন এখানেই শুধুমাত্র আপনাকে বলছে ইট ইজ হাই টাইম। তাহলে এটাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে, আপনি চাইলে এটাকে টু প্র্যাকটিস দিস ভার্চু, অথবা টু সরি উই প্র্যাকটিসড হবে এখানে, ঠিক আছে? দিস গ্রেট ভার্চু অথবা দিস ভার্চু, অ্যাজ ইউ ক্যান সি, যেভাবে ইচ্ছা, ঠিক আছে? যে কোনোভাবে আমরা হচ্ছে এটা পারবো। তাহলে উই ফেল্ট দ্য ইম্পর্টেন্স অফ ইট, কোনো সমস্যা নাই। তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে। আমার কনসেপ্টটা হচ্ছে এটা, নিজের ইচ্ছা অনুযায়ী, অর্থ অনুযায়ী যে কোনোভাবে হবে। তাহলে এখানে দেখেন, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ঠিক আছে? আচ্ছা, এখানে বললো আমাকে এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, একটা হচ্ছে কি দূষিত হচ্ছে। তাহলে ইট ইজ হাই টাইম, একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেহেতু এনভায়রনমেন্ট পলিউশনের কথা বলছে, আমি এখানে ইট ইজ হাই টাইম টু স্টপ করাপশন বললে হবে না, টু স্টপ করাপশন এই কথা এখানে বললে হবে না। কেন? কারণ আমাকে আগে দিছে এনভায়রনমেন্ট পলিউশনের ব্যাপারে। তাহলে আমি এখন যেটা করব, আমার ওই সেম জিনিসটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন রিলেটেড হইতে হবে, ঠিক আছে? ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন, অথবা টু টেক ইট ইজ হাই টাইম টু টেক necessary steps, ঠিক আছে, টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন, মাথায় যেটা আসে সেটাই লিখে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, বুঝলাম। তাহলে দ্য গভর্নমেন্ট টুক প্রপার স্টেপস এগেইনস্ট ইট। তাহলে এখানে একটা জিনিস দেখেন তো, ইট ইজ হাই টাইমের পরে ওনারা এখানে হচ্ছে সাবজেক্ট দিয়ে আছে দ্য গভর্নমেন্ট, এই জন্য এটা হচ্ছে পাস্ট ফর্ম হয়েছে, ঠিক আছে? আর যদি আপনি টু দিয়ে করেন তাহলে টু টেক নেসেসারি স্টেপস টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন, এভাবে করতে পারেন। আই হোপ ক্লিয়ার এটুকু। তো আমরা এখানে আর না করি, আমরা এখানে আর হচ্ছে এটা করব না, ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, এখন যেটা পড়বো সেটা হচ্ছে আই উইশ। আই উইশটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টে পড়তে গেলে এখানেও কাজে লাগবে। সো আই উইশের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন, আই উইশ যেটা আছে, আই উইশের পরে যদি আমার কোনো সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই আমার ভার্বের পাস্ট ফর্ম হবে। সাবজেক্ট থাকবে, তাহলে আই উইশের পরে মেইন ব্যাপারটা হচ্ছে যদি যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই কি হবে, পাস্ট ফর্ম হবে। ওকে, V2 হবে। আবার আই উইশের পরে আমার যদি কোনো বি ভার্ব বসে সেটা অবশ্যই ওয়ার হবে। তার মানে আই উইশ আমরা ব্যবহার করি হচ্ছে, আই উইশ মানে হচ্ছে আমার ইচ্ছা, আর আই উইশের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং অবশ্যই আমার যে ভার্বটা হবে সেটা পাস্ট ফর্মে হবে, আর যদি কোনো বি ভার্ব বসে এই বি ভার্বটা অবশ্যই আমার ওয়ার হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট যাই হোক না কেন বি ভার্ব হবে আমার ওয়ার। এবার একটু দেখি, যেমন আই উইশ আমি ইচ্ছা করি, ঠিক আছে? আই উইশ আমি আকাঙ্ক্ষা করি বা আমি ইচ্ছা করি, আই ওয়ার এ বার্ড, ঠিক আছে? অথবা আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি আবারও যদি শিশু হয়ে যেতে পারতাম, আমি যদি একটা পাখি হয়ে যেতে পারতাম, ঠিক আছে? আই উইশ এটার অর্থ। অথবা আই, তাহলে কি আই কোড ফ্লাই ইন দ্য স্কাই, এভাবে হইতে পারে। তাহলে হচ্ছে আই উইশ আই কোড, এই যে এখানে ভার্বে পাস্ট ফর্ম বসাইছে, তাহলে হচ্ছে ফ্লাই ইন দ্য স্কাই। তারপরে হচ্ছে দেখেন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে। তাহলে পাখি আকাশে ওড়ে, যেহেতু এখানে পাখির কথা বলছে তাহলে এখানে পাখির কথা আমাকে ওই রিলেটেড হচ্ছে করতে হবে। তাহলে আই উইশ আমিও আশা করি
আই আই হ্যাড সরি আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। মানে আমি আশা করি বা আমি আকাঙ্ক্ষা করি আমিও যদি পাখির মতো হচ্ছে কি করতে পারতাম, আকাশে উঠতে পারতাম, এই জিনিসটা। ঠিক আছে, আই কুড ফ্লাই লাইক এ বার্ড, অথবা আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আচ্ছা, তারপরে এই যে এটা দেখেন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ আমি আশা করি বা আমি আকাঙ্ক্ষা করি, আই তাহলে কি হবে, আই কুড স্পিক ইংলিশ, ঠিক আছে, লাইক এ ব্রিটিশ, মানে হচ্ছে ব্রিটিশের মতো করে যদি আমি কি করতে পারতাম, ইংরেজি বলতে পারতাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আই কুড স্পিক ইন ইংলিশ, আই কুড স্পিক ইন ইংলিশ, হ্যাঁ এখানে একটু ইন হবে, ওকে, লাইক এ ব্রিটিশ। আচ্ছা, এবার এটা গেল, আয়ুষের রুলস গেছে। তারপরে হচ্ছে আমরা যে রুলসটা পড়বো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমার হু, হুইচ, দ্যাট, হু, হুইচ অ্যান্ড দ্যাট আমার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমাকে যেটা ব্যাপারটা মাথায় রাখতে হবে খুবই সহজ, সেটা হচ্ছে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করতে যাব, আমার হু বসে হচ্ছে ব্যক্তির জন্য, রিলেটিভ প্রোনাউন হু বসে ব্যক্তিবাচক নাউন অথবা প্রোনাউনের জন্য। ঠিক আছে, হু বসে, এবং পরে হচ্ছে হু এর পরে ভার্ব বসে। আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এগুলো ইজি হয়ে যাবে। আর হচ্ছে হুইচ অথবা দ্যাট বসে হচ্ছে আমার ইতর প্রাণী অথবা হচ্ছে বস্তুবাচকের জন্য। হু, হুইচ অথবা দ্যাট বসে আমার ইতর প্রাণী অথবা বস্তুবাচকের জন্য, এবং এরপরে হচ্ছে আমার ভার্ব বসবে। ওকে, তারপরে হচ্ছে আমার হু, হুইচ, দ্যাট ভার্ব এক্সটেনশন এখানে আগে উল্লেখিত সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমরা যে কোনো কিছু এখানে বসাতে পারবো। মানে হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমরা এখানে হু, হুইচ, দ্যাট যেটাই বসে সেটা, মানে এটা যদি পার্সন হয় তাহলে আমরা হু বসাবো, এটা যদি বস্তু হয় তাহলে আমরা হুইচ অথবা দ্যাট বসাবো, মানে হচ্ছে যেটাই হয় আর কি। আমরা একটা এক্সাম্পল করব, যেমন এ ভিলেজ ডক্টর, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, একজন গ্রাম্য চিকিৎসক হচ্ছে এমন একজন ব্যক্তি, হু যে, যে কি করে ভাইয়া, তাহলে আমাকে এখানে বলছে এই যে পারসন, এটার জন্য পারসনের জন্য হু বসে এবং হু এর পরে আমরা ভার্ব বসাই, রাইট। তাহলে এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, এমন একটা ব্যক্তি অথবা একজন ব্যক্তি, হু যে, যে কি করে, যে গ্রামের মানুষদেরকে সেবা দেয়। ঠিক আছে, তাহলে হু সার্ভ দা ভিলেজ পিপল, তাহলে হচ্ছে অথবা হু ট্রিট বলতে পারি আমরা, হু ট্রিটস, এখানে হবে হু সার্ভস। ঠিক আছে, এই পারসন যেহেতু বলছে, ওকে, তাহলে হু ট্রিটস দ্য ভিলেজ পিপল, ক্লিয়ার, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স। আচ্ছা, ট্রিটস দ্য সিক ভিলেজার্স অথবা হইতে পারে। তাহলে দেয়ার ইজ নো বডি, এমন কেউ নাই, তাহলে এখানে আমি কিছুই জানি না, ফর এক্সাম্পল হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, তার মানে এখানে আমাকে হ্যাপিনেস সম্পর্কে বলতে বলা হচ্ছে। তাহলে দেয়ার ইজ নো বডি, এমন কেউ নাই, হু ইজ হ্যাপি, যে হচ্ছে কি, যে হচ্ছে সুখী, হেন্স তাই হচ্ছে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। ওকে, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার এই ব্যাপারটা। তারপরে তারপরে হচ্ছে হু ইজ পারফেক্টলি হ্যাপি অথবা হু ইজ হ্যাপি। আচ্ছা, যাই হোক, এবার দেখি, এটা হচ্ছে কন্ডিশনালের রুলস, এটা এটা না, এটা আমরা পড়ি। আচ্ছা, এবার দেখি, ডেথ ইজ ইনএভিটেবল, ইনএভিটেবল মানে হচ্ছে আমার অনিবার্য। ঠিক আছে, যেটাকে হচ্ছে কি করা যায় না, মানে অবশ্যম্ভাবী বা অনিবার্য। ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু হচ্ছে একটা ইনএভিটেবল, মানে মৃত্যু হচ্ছে অবশ্যম্ভাবী বা অনিবার্য। দেয়ার ইজ নো বডি, কেউ নাই, হু যে, তাহলে হু এর পরে আমরা কি বসাই, ভার্ব বসাই, হু ক্যান অ্যাভয়েড ডেথ, যে হচ্ছে মৃত্যুকে কি করতে পারে, অ্যাভয়েড করতে পারে। ক্লিয়ার, আই হোপ। আচ্ছা, হু ক্যান অ্যাভয়েড ডেথ। এরপরে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট,
সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে যাব সেখানে আমাদের এই রুলসটা কাজে লাগবে। তো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যখন আমরা করব তখন আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দুইটার অর্থই হচ্ছে যাতে, দুইটার অর্থই হচ্ছে যাতে। ফর এক্সাম্পল আমি একটু উদাহরণ দিই, ভালো মতো পরিশ্রম করো অথবা কঠোর পরিশ্রম করো সো দ্যাট তুমি জীবনে সফল হতে পারো। ঠিক আছে, তাহলে হচ্ছে সফল হতে পারো, তাহলে পারা অর্থে আমরা কি বোঝাই? পারা অর্থে আমরা বোঝাই ক্যান, রাইট? তো আমরা হচ্ছে এবার একটু দেখার চেষ্টা করব সো দ্যাট আমরা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের পরে বসাই সাধারণত। দেখি এখানে একটু খেয়াল করি, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এটার আগে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে বা প্রধান বাক্য থাকবে, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, তার মানে হচ্ছে আমার এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমার এটা হবে, এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে হবে ক্যান, আর এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে হবে কুড। বুঝতে পারছি? আচ্ছা, আমি একটু উদাহরণ দিই, যে এই যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান বসবে, আর যদি প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা কুড বসাবো। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন একটু একটু দেখি, আই গট আপ লেট টুডে, আমি আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি। ঠিক আছে, লেটস টেক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নেওয়া যাক, সো দ্যাট যাতে, তাহলে একটা ট্যাক্সি নাও বা লেটস টেক এ ট্যাক্সি, একটা ট্যাক্সি নেই সো দ্যাট যেন যেন আমরা কি করতে পারি, আর যেহেতু দেরি করে ফেলছি তাহলে আমরা যেন তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারি। লেটস টেক এ ট্যাক্সি, তাহলে এটা কোন টেন্সের মধ্যে আছে? প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে, তাহলে এটা হবে সো দ্যাট উই ক্যান, আমরা কি করতে পারি? উই ক্যান রিচ দ্য স্টেশন টাইমলি, অথবা সো দ্যাট উই ক্যান জয়েন, আমরা বলতে পারি সো দ্যাট উই ক্যান জয়েন টু দ্য মিটিং টাইমলি। ওকে, আচ্ছা, উই ক্যান রিচ দেয়ার অন টাইম, কোনো সমস্যা নাই, উই ক্যান রিচ দেয়ার অন টাইম। ঠিক আছে, যে কোনোভাবে হইতে পারে। ইট ইজ ভেরি কোল্ড, খুবই ঠান্ডা পড়তেছে। আই হ্যাভ টু পুট অন, আই হ্যাভ টু পুট অন, আমার পরিধান করতে হবে ওয়ার্ম ক্লথস, মানে হচ্ছে কি ওয়ার্ম ক্লথস মানে কি উষ্ণ কাপড়, সো দ্যাট যাতে, যাতে কি আমার ঠান্ডা না লাগে অথবা ঠান্ডা আমাকে কি করতে না পারে, ধরতে না পারে। ঠিক আছে, যেন আপনাকে ঠান্ডা কি ধরতে না পারে, অথবা যাতে আপনি হচ্ছে কমফোর্ট ফিল করেন। ঠিক আছে, তাহলে সো দ্যাট আই ক্যান ফিল, আই ক্যান ফিল কি কমফোর্টেবল। বুঝতে পারছি, আই ক্যান ফিল কমফোর্টেবল, ভেরি গুড। আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং এ কোল্ড অথবা আই ফিল কমফোর্টেবল। ও হ্যাঁ, একটা ব্যাপার, সেটা হচ্ছে ফিলের ক্ষেত্রে, ফিলের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্যান বসাই না, মানে ফিলের ক্ষেত্রে আমরা হচ্ছে মডেল ভার্ব বসাই না। ঠিক আছে, ফিল, ফিলের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজিও হয় না এটা, আর হচ্ছে এটার আগে কোনো মডালসও বসে না। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে সো দ্যাট মাই মাদার ওয়াজ এ ফিলান্থ্রপিস্ট, শি লাভ টু লিভ অ্যামাং দ্য ভিলেজার্স, তিনি হচ্ছে লাভ ভালোবাসতেন লিভ বাস করতে অ্যামাং দ্য ভিলেজার্স, ভিলেজার্সের মধ্যে, সো দ্যাট যেন তিনি গরিবদেরকে সাহায্য, ভিলেজার্সদেরকে সাহায্য করতে পারতেন, সো দ্যাট শি, তাহলে এখানে যেহেতু শি লাভড, ঠিক আছে, তাহলে শি কুড হেল্প দ্য পোর, হেল্প দ্য ভিলেজার্স, ভিলেজার্স। আই হোপ ক্লিয়ার। তারপরে দেখেন, জিওমেট্রি ইজ এ ভেরি মাচ কনফিউজিং টু জিল্লুর, জিল্লুরের কাছে জিওমেট্রি খুবই কনফিউজিং। হি প্র্যাকটিসেস জিওমেট্রি, সে জিওমেট্রি প্র্যাকটিস করে এ লট, অনেক বেশি, সো দ্যাট যেন হি ক্যান, ঠিক আছে, তাহলে এখানে যেহেতু প্র্যাকটিসেস আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে হি ক্যান, তাহলে কি হি ক্যান গেট অথবা হি ক্যান অ্যাকোয়ার এ গুড মার্কস ইন জিওমেট্রি, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি হি ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, তারপরে আমরা এতক্ষণ যেটা পড়ছি সেটা হচ্ছে সো দ্যাট একসাথে, যার অর্থ হচ্ছে যাতে, কিন্তু আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সো
দ্যাট, যেটার অর্থ হচ্ছে এতই যে, ঠিক আছে? যেমন সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। তার মানে আমরা একটু দেখব যে সো দ্যাট অর্থ হচ্ছে এতই যে, ঠিক আছে? এখন এখানে এই যে এটার মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভ মানে কি? অবস্থা বোঝাবে কোনো কিছুর। যেমন আমরা হচ্ছে একটু দেখার চেষ্টা করব সো এবং দ্যাট আছে, এটার মাঝখানে অ্যাডজেক্টিভ থাকবে। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট থাকবে। এখানে মাঝখানে একটা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে। তারপর হচ্ছে আমার সেকেন্ড ক্লজটা, এবং এখানে অবশ্যই ক্যান নট অথবা কুড নট বসবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে? আমরা হচ্ছে একটু বোঝাই। ক্যান নট অথবা কুড নট। হি ইজ হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে, হি ইজ সো উইক, তাহলে এখানে উইক হচ্ছে একটা আমার অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে হচ্ছে হাঁটতে পারে না। ক্লিয়ার? হি ক্যান নট ওয়াক, তার মানে এখানে হচ্ছে হি ইজ প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এখানে ক্যান নট বসাবো আমরা। যেমন আমরা হচ্ছে একটু এক্সাম্পল দেখবো, দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটা খুবই ওয়াস, তাহলে ওয়াজ সো উইক দ্যাট, তাহলে হচ্ছে এখানে এই ইয়াটার পরে আমাদের এইখানে যেটা হবে সেটা হবে নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ নেগেটিভ হবে। তাহলে হি শুড কনসাল্ট এ ডক্টর, তাহলে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, এতই দুর্বল ছিল যে, তাহলে সে কুড নট, পারে নাই, হি কুড নট ওয়াক, হাঁটতে পারে নাই। ওকে, তারপরে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করবো, হি কুড নট মুভ, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, হি ইজ সো শর্ট দ্যাট, আচ্ছা সো শর্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং হচ্ছে দ্যাট আছে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যেহেতু এর পরেরটা হচ্ছে ক্যান নট অথবা কুড নট দিয়ে বসাবো, তাহলে এখানে ইজ আছে, তাহলে আমরা বসাবো ক্যান নট। হি ইজ সো শর্ট দ্যাট, সে এতই শর্ট যে হি looks like a dwarf। ও হ্যাঁ, একটা ব্যাপার এখানে, এখানে আমরা হচ্ছে হি লুকস লাইক এ ডার্ফ, ডার্ফ মানে হচ্ছে বামন, ঠিক আছে? আচ্ছা, বামন মানে কি? ওই যে যিনি খুব ছোট, মানে হচ্ছে হিন্দু ধর্মের বামন, আমরা এইরকম একটা গান শুনছি নিশ্চয়ই, বামন কি আর হাত বাড়াইলে চাঁদের দেখা পায়, ঠিক আছে? তো এরকম একটা গান আছে। তো এখন ইয়াটা হচ্ছে, অথবা আমরা হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট টাচ দ্য রুফ, সে এতই ছোট যে সে হচ্ছে ছাদটা ধরতে পারে না, অথবা সে এতই ছোট যে সে হচ্ছে গোল বারটা টাচ করতে পারে না, তাহলে এক্ষেত্রে হি ক্যান নট টাচ দ্য রুফ, সে রুফটা হচ্ছে টাচ করতে পারে না, অথবা হি লুকস লাইক এ ডার্ফ। তো একটা ব্যাপার হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট, আর এটা এক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন এই ডার্ফ দিয়ে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সটা করা, তাকে দেখতে বামনের মতো লাগে, মানে খুবই ছোট লাগে, এই টাইপের অর্থ বোঝানোর জন্য। এবার একটু আগে আমরা হচ্ছে সো দ্যাট পড়ছি, সো দ্যাট পড়ছি, আর এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টু 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 টু, ঠিক আছে? সো দ্যাট হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, আর টু টু ইউজ করি হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা দ্যাটের আগে একটা ক্লজ থাকে, পরে একটা ক্লজ থাকে, আর টু টু এর ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি যেটা বোঝাই সেটা হচ্ছে এটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আমরা একটু উদাহরণ দিলে বুঝবো, আপাতত না বলি। সেটা হচ্ছে দেখেন, এখানে এখানে টু আছে, তারপর টু আছে, এই টু এর পরে হচ্ছে ভি ওয়ান বসবে, এই টু এর পরে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব বসবে। তারপরে যেমন সো দ্যাট হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, টু টু আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, আর সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে আমরা হচ্ছে এটা ব্যবহার করি। একটা এক্সাম্পল দিই, তখনই বোঝা যাবে। দ্য স্টুডেন্টস কুডন্ট মেমোরাইজ দ্য পোয়েম, তাহলে হচ্ছে স্টুডেন্টরা কি করতে পারে না, কুডন্ট পারে নাই, মেমোরাইজ দ্য পোয়েম, পোয়েমটা মুখস্থ করতে। ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতই কঠিন ছিল, টু মেমোরাইজ ইট,
মেমোরাইজ ইট। এটা এতই কঠিন ছিল যে এটা মেমোরাইজ করা যায় না, এই টাইপের নেগেটিভ অর্থ দিবে, ঠিক আছে। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ ইট, ঠিক আছে, এইভাবে আনসার করতে হবে। আচ্ছা, তাহলে ইট ওয়াজ টু মেমোরাইজ ইট এভাবে হইতে পারে। আচ্ছা, আই এম নট এ রিচ ম্যান, I am not a rich man. The car is too expensive. The car is too expensive to buy for me বসাইতে পারি, অথবা the expensive for me to buy এভাবে আমরা করতে পারি। ওকে, তার মানে হচ্ছে যে টু টু এই রুলসটা হচ্ছে এটা। সো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বোর্ড কোয়েশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবেন যে এর বাহিরে কিচ্ছু আসে না পরীক্ষায়। আচ্ছা, তারপরে ফর মি টু বাই, ওকে। এরপরে অ্যাজ ইফ অ্যাজ দো, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট যখন আপনি দিবেন তখনও কাজে লাগবে। একটু এখানে একটু আমি লিখে দিই, সেটা হচ্ছে অ্যাজ ইফ, তারপরে হচ্ছে অ্যাজ দো, তারপরে হচ্ছে সিন্স, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স। এগুলার প্রথম অংশটা যদি আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে আমার পাস্ট ইনডেফিনিট। এটার প্রথম অংশ যদি আমার পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে আমার পাস্ট পারফেক্ট। খুব ভালো করে মনে রাখা লাগবে, খুব ভালো করে মনে রাখা লাগবে, পরীক্ষায় এটা আসবে 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 আসবে। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখব প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ অ্যাজ দো, এই দুইটার অর্থই হচ্ছে যেন, এই দুইটার অর্থই হচ্ছে যেন। আর সিন্স বলতে হচ্ছে আমরা সময় বোঝানোর জন্য সিন্স ব্যবহার করে থাকি। তাহলে বলতেছে ইফ এই অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট, আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। তো অ্যাজ ইফ অ্যাজ দো, যেমন আমি বলি এটা হচ্ছে অবাস্তব কোনো কিছু বা কাল্পনিক কোনো কিছুর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করে থাকি। যেমন সে এমন ভাবে কথা বলে, সে এমন ভাবে কথা বলে যেন, মানে হচ্ছে অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন সে সব কিছু জানে, সে এমন ভাবে কথা বলে যেন সে সেখানে গিয়েছিল। তার মানে সে এমন ভাবে কথা বলে বা সে এমন ভাবে অভিনয় করে যেন সে পাগল। তাহলে হি অ্যাক্টস, সে অভিনয় করে অ্যাজ ইফ, যেন হি ইজ হি ওয়ার এ ম্যাড। ওকে, সো এটা হচ্ছে আমরা যেভাবে ইচ্ছা। তাহলে আমি হচ্ছে একটু বলে দিই, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। এবং সিন্সের ক্ষেত্রে রুলসটা সেম। ওকে, সিন্সের ক্ষেত্রে রুলসটা সেম। আচ্ছা, সাব্বির খান ইজ এ খোয়াক, খোয়াক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার। ওকে, খোয়াক মানে হচ্ছে ভাইয়া হাতুড়ে ডাক্তার। বলতেছে সাব্বির খান ইজ এ খোয়াক, সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস, তিনি হচ্ছে কি করেন, আচরণ করেন অ্যাজ দো, যেন। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকি অংশ হবে, পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। যেন হি ওয়ার অ্যান এক্সপার্ট এমবিবিএস ডক্টর, ঠিক আছে, যেন সে একজন হচ্ছে কি এক্সপার্ট এমবিবিএস ডক্টর, এরকম হচ্ছে সে এমন ভাবে কি করে, অভিনয় করে। ওকে, তারপরে হচ্ছে কি, তাহলে এখানে আমরা একটু দেখবো একটা জিনিস মনে রাখবো, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে যদি কোনো ভিভার্ব বসে সেটা অবশ্যই ওয়ার বসবে, সেটা যদি কোনো ভিভার্ব বসে সেটা অবশ্যই ওয়ার বসবে। যেমন আমরা আরেকটা দিই, এই যে এখানে সেম জিনিসটা, হি ওয়ার এন এক্সপার্ট ফিজিশিয়ান, তাহলে হি ওয়ার, তাহলে যদি কোনো ভিভার্ব বসে সেটা অবশ্যই আমার ওয়ার হবে। তারপরে হচ্ছে হি বিহেভড, এখানে আমরা একটু দেখবো হি বিহেভড, তিনি আচরণ করেছিলেন। তাহলে এটা সাবজেক্ট, এটা হচ্ছে আমার V2, এটা হচ্ছে আমার অ্যাজ ইফ এর আগের অংশ আছে আমার পাস্ট ইনডিফিনিট, পরবর্তী অংশটা হবে আমার পাস্ট, পরবর্তী অংশটা হবে আমার পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে হি বিহেভ, তিনি আচরণ করেছিলেন, সে আচরণ করেছিলেন অ্যাজ ইফ, যেন হি হ্যাড
নোন এভরিথিং, যেন সে সব কিছু জানে, যেন সে সব কিছু জানে। তাহলে এটা কোন টেন্সে হইলো? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে হইলো, ঠিক আছে? অথবা হি হ্যাড বিন এ ম্যাড, যেন সে একটা পাগল, ঠিক আছে? যেন সে একজন পাগল, এইভাবে আমরা হচ্ছে, অথবা হি হ্যাড নোন ইট বিফোর, যে কোনো কিছু হইতে পারে। আমরা স্ট্রাকচার ফলো করে আমরা ইনশাল্লাহ যদি করতে পারি, আমরা খুব ভালো মতো এগুলো করতে পারবো। ওকে, তো এখন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা সিন্স এর রুলস পড়বো। আমরা যে রুলসগুলো পড়তেছি সবচেয়ে ইম্পর্টেন্ট রুলসগুলো, এবং এর বাহিরে ইনশাল্লাহ কিছু আসবে না পরীক্ষায়। তো দেখেন, সিন্স অর্থ হচ্ছে হতে, যদি এটা শুরুতে ব্যবহৃত হয়, মানে সিন্স হইতে অথবা যেহেতু দুইটাই অর্থে ব্যবহৃত হইতে পারে। সিন্স যদি আমার হচ্ছে বাক্যের শুরুতে ব্যবহার হয়, তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে সিন্স হচ্ছে কি শুরুতে ব্যবহার করি, তখন সেক্ষেত্রে অর্থ হয়ে যায় যেহেতু। আর সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে, তখন আমরা ফ্রম বসাই সাধারণত, বা হইতে বোঝায়, ঠিক আছে? তো আমরা একটু আগে একটা রুলস পড়ে আসছি, সেটা হচ্ছে সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে, এটার আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এটার আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে এবার এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে আমার সিন্স যদি বাক্যের শুরুতে বসে, আমরা অর্থ অনুযায়ী বসাই দিব। এখানে আহামরি তেমন কিছু না, সিন্স অথবা এস সেম কথা, সিন্স অথবা এস হচ্ছে সেম কথা, যেটার অর্থ হচ্ছে যেহেতু। তাহলে এই সিন্সের পরে প্রথম ক্লজটা যে টেন্সের মধ্যে আছে, এই পরবর্তী ক্লজটা সেম টেন্সের মধ্যেই হবে। ওকে, এই জিনিসটা এখানে ব্র্যাকেটের মধ্যেও লেখা আছে। যাই হোক, যেমন আই ক্যান্ট রিকল হিজ নেম, আমি তার নামটাই কি করতে পারি না, আই ক্যান রিকল হিজ নেম, আমি তার নাম বলতে পারি না। ইট ইজ লং, এটা অনেক সময়, বা এটা দীর্ঘ সময়। তাহলে সিন্স, তাহলে হচ্ছে ভাইয়া এই যে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে সিন্স উই মেট লাস্ট, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। তাহলে হচ্ছে ইট ইজ লং, এটা অনেক সময়, সিন্স উই মেট, আমরা হচ্ছে কি সাক্ষাৎ করেছিলাম লাস্ট। তারপরে হচ্ছে অথবা আই মেট হিম লাস্ট, অথবা আমরা লাস্ট সাক্ষাৎ করেছিলাম। আচ্ছা, টাইম হ্যাজ লস্ট ইটস উইংস, ইট ইজ 5 ইয়ার্স, এটা সরি ইট ওয়াজ 5 ইয়ার্স, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে সিন্স এর আগে আছে, তাহলে এই যে এর আগে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এখানে কি বসাবো? আমরা এখানে বসাবো উই হ্যাঁ, যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, এটা হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আই হ্যাড মেট হিম লাস্ট, সেম জিনিস। ওকে, অথবা যে কোনো কিছু, আই হ্যাড মেট হিম ইন রাজশাহী, অথবা আমি তার সাথে রাজশাহীতে কি করছিলাম 5 বছর আগে, এই সেম জিনিস। আচ্ছা, এখানেও সেম, আর্লি রাইজিং হ্যাজ টু বি, তাহলে এই যে সিন্স, এখানে সিন্সটা আগে আছে, তাহলে এইটা একটু আমরা এক্সাম্পলটা দেখি। আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ ফ্রি টাইম, একটা এনাফ ফ্রি টাইম দেয় মানুষকে। সিন্স, যেহেতু আই এম এন আর্লি রাইজার, আমি একজন আর্লি রাইজার, তাহলে কি এই যে যেহেতু সিন্স বাক্যের শুরুতে আছে, তাহলে বাক্যের শুরুতে এখানে অর্থ হয়ে যাবে হচ্ছে যেহেতু আমি একজন আর্লি রাইজার, তাহলে কি এই জন্য এটার অর্থ অনুযায়ী, তাহলে যেহেতু আমি একজন আর্লি রাইজার, তাহলে আমি অনেক ফ্রি টাইম পাই, তাহলে আই ক্যান কমপ্লিট, ঠিক আছে, মেনি টাস্ক, অথবা অর্থ অনুযায়ী যে কোনো কিছু হইতে পারে। যেমন এই যে আই হ্যাভ এনাফ টাইম, ওকে, অনেক টাইম পাওয়া যায়, এই জন্য এখানে দিয়েছে আই হ্যাভ এনাফ টাইম। সিন্স আই এম এন আর্লি রাইজার, যেহেতু আমি একজন আর্লি রাইজার, আই হ্যাভ এনাফ টাইম, অর্থ অনুযায়ী যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এটা আপনারা চেষ্টা করেন। ইট ইজ লং টাইম, সিন্স, তাহলে সেম জিনিস বাক্যে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। ওকে, তারপরে হচ্ছে সিন্স, এই যে বাক্যের শুরুতে দেয়া আছে, এটা ইনশাআল্লাহ আপনারা পারবেন। তারপরে হচ্ছে নো সুনার হ্যাড এন্ড হার্ডলি হ্যাড, খুবই ইম্পর্টেন্ট। নো সুনার হ্যাড এন্ড হার্ডলি হ্যাড, নো সুনার হ্যাড এবং হার্ডলি হ্যাড আমরা ব্যবহার করে থাকি সাধারণত অতীতকালে, একটা কাজ ঘটার সাথে সাথে আরেকটা কাজ
হচ্ছে বা হয়েছে হয়েছে এই টাইপের কোনো কিছু বোঝানোর জন্য। ঠিক আছে? মানে একটা কাজ হতে না হতেই তৎক্ষণাৎ আরেকটা কাজ হওয়া। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড ব্যবহার করে থাকি। তো নো সুনার হ্যাড অর্থ হচ্ছে যে কথা, আমার হার্ডলি হ্যাডও সেম কথা। এটা হচ্ছে অতীতকালে একটি কাজ হওয়া খুব অল্প সময় পর আরেকটি কাজ হওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। তো একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে যেটাই ব্যবহার করা হোক না কেন আমার আনসার অর্থের ক্ষেত্রে কোনো চেঞ্জেস নাই। তো এখন আমার এখানে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমরা জানি নো সুনার হ্যাড, এই যে হ্যাড পার্টটা যেহেতু আছে নো সুনার হ্যাড প্লাস হচ্ছে V3, এই যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে নো সুনার হ্যাড প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস V3 এবং নো সুনার হেডের পরে হচ্ছে অবশ্যই দেন থাকবে এবং যেহেতু আগের অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে পরবর্তী অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে হার্ডলি হেডের পরে যদি আমার সাবজেক্ট থাকে, হার্ডলি হেডের পরে যদি আমার সাবজেক্ট থাকে তাহলে হচ্ছে আমার এই যে হার্ডলি হেড সাবজেক্ট প্লাস হচ্ছে V3 এবং হার্ডলি হেডের ক্ষেত্রে আমার অবশ্য হুয়েন থাকবে এবং এটা হবে আমার পাস্ট ইনডিফিনিট। আই হোপ ক্লিয়ার? আচ্ছা, তারপরে যেমন হার্ডলি হেড উই সিন দ্য পুলিশ, হার্ডলি হেড তাহলে এটা হচ্ছে আমার পাস্ট সরি হার্ডলি হেড আছে উই সিন দ্য পুলিশ, তাহলে হার্ডলি হেডের ক্ষেত্রে আমরা হুইন ব্যবহার করে থাকি। তাহলে হার্ডলি হেড উই সিন দ্য পুলিশ, আমরা পুলিশকে দেখা মাত্রই, ঠিক আছে, দাস উই আর সেভড, তার মানে হচ্ছে আমরা সেভ হয়েছি, তার মানে নিশ্চয়ই তাদের সাহায্য চাইছে। তাহলে হচ্ছে হার্ডলি হেড উই সিন দ্য পুলিশ, আমরা পুলিশকে দেখা মাত্রই, হোয়েন we sought for their help, we sought their help, আমরা তাদের সাহায্য চেয়েছিলাম, we sought আমরা চেয়েছিলাম কি their help তাদের সাহায্য, দাস এভাবে we were saved আমরা রক্ষা পেয়েছিলাম। তারপরে we sought their help, ওকে। তারপর হচ্ছে নো সোনার হেড, এখানে আছে নো সোনার হেড আছে হি রিচড দ্য স্টেশন, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে হি রিচড দ্য স্টেশন এবং আমরা এক্ষেত্রে হচ্ছে একটা দেন বসাই নো সোনার হেডের ক্ষেত্রে। এখানে একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে এটা হচ্ছে THAN, আমরা যেন ভুলেও THEN না দিই, এই ভুল করা যাবে না, ঠিক আছে। তার হচ্ছে নো সোনার হেড হি হ্যাড রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছাতেই কি হলো, দেন দ্য ট্রেন, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, দ্য ট্রেন স্টার্টেড। ক্লিয়ার? ও হ্যাঁ, দ্য ট্রেন স্টার্টেড, ক্লিয়ার? ওকে, অথবা দ্য ট্রেন দেন দ্য ট্রেন লেফট। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করব। নো সুনার হ্যাড উই রিচ দেয়ার দেন, এই জিনিসটা এটা হচ্ছে পাস্ট, তাহলে এটা আমরা নিজেরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি, কেমন? বলেন কি হবে? আচ্ছা, তাহলে এখানে আনসার দিয়ে দিই। আমরা হচ্ছে এখানে আর রাখি দ্য প্রোগ্রাম স্টার্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স। হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, সে তার ফ্রেন্ডকে দেখা মাত্রই, তাহলে হচ্ছে এখানে হার্ডলি হ্যাড আছে, তাহলে হার্ডলি হ্যাড অথবা হচ্ছে কি নো সুনার হ্যাড থাকলে এখানে কি হবে, হোয়েন হবে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, তাহলে কি হোয়েন হি গ্রিটেড হিম, তাকে অভিবাদন জানালো। তাহলে এখানে হার্ডলি হেডের ব্যাপারে অনেকগুলো দেয়া আছে, তো আপনারা হচ্ছে নিজেরা বলার চেষ্টা করেন। এরপরে এটা the student saw the teacher, no sooner had the teacher entered the classroom then, এই যে এটার বাকি অংশটুকু আপনাকে হচ্ছে কমপ্লিট করতে হবে। no sooner had the teacher entered the classroom, টিচার ক্লাসে প্রবেশ করতে না পড়তেই, then তাহলে পাস্ট ইনডিফিনিট, the students stood up, ঠিক আছে, টিচারকে দেখা মাত্র স্টুডেন্টরা কি হয়ে গেল, দাঁড়িয়ে গেল। দ্য স্টুডেন্টস স্টুড আপ অথবা দ্য স্টুডেন্টস বিকেম সাইলেন্ট, যে কোনো একটা হইতে পারে। এরপরে দো অথবা অল দো, এই দুইটার অর্থ হচ্ছে যদিও, ঠিক আছে। সাধারণত আমরা হচ্ছে বিপরীতার্থক অর্থ দেওয়ার ক্ষেত্রে দো অথবা অল দো ব্যবহার করে থাকি। যেমন যদিও তার টাকা নাই সে অনেক শৌখিন, অথবা এমন হইতে পারে যদিও সে স্কুলে আসে না বা যদিও সে ক্লাসে যায় না সে ভালো মার্কস পায়, এরকম হতে পারে না। তাহলে এটা হচ্ছে বিপরীত অর্থ দেওয়ার ক্ষেত্রে।
তাহলে দো অথবা অল দো আমরা হচ্ছে কি করব, প্রথম বাক্য, এরপরে হচ্ছে আমার সেকেন্ড বাক্য থাকবে। দ্বিতীয় বাক্যটি প্রথম বাক্যের সম্পূর্ণ বিপরীতার্থক অর্থ প্রকাশ করবে। দুটি বাক্য একই টেন্সে হবে, দুটি বাক্য কি হবে, একই টেন্সের মধ্যে হবে। আচ্ছা, দো যদিও বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা ছোট দেশ, তাহলে দো যদিও, তাহলে এখন যে আনসারটা আমাকে দিতে হবে সেটা নিশ্চয়ই এমন ভাবে দিতে হবে যেন বিপরীত অর্থ প্রকাশ করে। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, তাহলে কি, কিন্তু এটার অনেক ন্যাচারাল রিসোর্সেস আছে। অথবা যদিও বাংলাদেশ একটা ছোট দেশ কিন্তু এটার জনগোষ্ঠী অনেক বা জনসংখ্যা অনেক, তাহলে ইট হ্যাজ, দো বাংলাদেশ ইজ এ, আমরা ইট বসাই, ইট হ্যাজ, এটা কি আছে, এ লার্জ পপুলেশন, অথবা ইট হ্যাজ মেনি ন্যাচারাল রিসোর্সেস, ইট হ্যাজ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস অলসো, এভাবে বলতে পারি। আচ্ছা, দো হি ইজ এ ডাল অফ হিয়ারিং, যদিও সে কানে শুনতে পায় না, ঠিক আছে, দো যদিও হি ইজ ডাল অফ হিয়ারিং, যদিও সে কানে শুনতে পায় না, ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি, হি ক্যান মেক এ গুড রেজাল্ট, সে একটা ভালো রেজাল্ট করতে পারে। তাহলে আমরা এখানে বিপরীত অর্থ, যদিও সে কানে শুনতে পায় না কিন্তু সে হচ্ছে কি, আমরা কিন্তু এখানে আবার বাট বসাইতে পারবো না, ঠিক আছে, এই যে এখানে যে পরবর্তীতে যে ইয়াটা থাকবে, ক্লজটা আমি লিখবো, সেটা অটোমেটিক্যালি বাটের আনসার দেবে। আচ্ছা, তাহলে হচ্ছে দো হি ইজ ডাল অফ হিয়ারিং, যদিও সে কানে শুনতে পায় না, তাহলে যেহেতু সে শুনতে পায় না, তাহলে হচ্ছে তার কি করতে হবে, তার সে হচ্ছে ভালো লিখতে পারে এবং হচ্ছে কি, ভালো লিখতে পারে এবং হচ্ছে পড়তে পারে। তাহলে হি ইজ গুড এট, সে হচ্ছে গুড এট রাইটিং, রিডিং অ্যান্ড রাইটিং সে হচ্ছে ভালো কি করতে পারে, এই যে হি ইজ গুড এট রিডিং অ্যান্ড রাইটিং, হি ক্যান মেক এ গুড রেজাল্ট। আচ্ছা, আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, অলদো যদিও, আচ্ছা, এই যে অলদো পার্টটা হচ্ছে এটা, এই পার্টটা, তাহলে আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, যদিও আই ওয়াজ সিক, যদিও আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম, আমি কঠোর পরিশ্রম করেছিলাম, ঠিক আছে, আই ওয়াজ সিক। তারপরে হচ্ছে দো যদিও দ্য পেন রাইটস ওয়েল, যদিও কলমটি দিয়ে ভালো লেখা যায়, তাহলে দো দ্য পেন রাইটস ওয়েল, যদিও কলমটি দিয়ে ভালো লেখা যায়, আই ক্যান্ট এফোর্ড টু ইউজ ইট, আমি এটা ব্যবহার করতে পারবো না। তাহলে হচ্ছে দো দ্য পেন রাইটস ওয়েল, যদিও কলমটি দিয়ে ভালো লেখা যায়, তাহলে আমরা এখানে কি বসাবো, তাহলে ইট ইজ কস্টলি, অথবা ইট ইজ এক্সপেন্সিভ, ইট ইজ ভেরি কস্টলি অথবা ভেরি এক্সপেন্সিভ, ঠিক আছে, তাহলে হচ্ছে আই ক্যান্ট অ্যাফোর্ড টু ইউজ ইট, আমি এটা ব্যবহার করতে পারবো না, অথবা ইট ইজ ভেরি কস্টলি, যে কোনো একটা কিছু। ওকে, আমাদের সেকেন্ড লাস্ট রুলস যেটা, সেটা হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন, উড ইউ মাইন্ড অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন, কাউকে বিনয়ের সাথে কোনো কিছু যখন আমরা বলি, তখন সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি, ঠিক আছে, অথবা অনুগ্রহপূর্বক কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, যেমন উড ইউ মাইন্ডের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি এবং লাস্টে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব। তাহলে উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন, উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন, তাহলে কি, ক্লোজিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করেন দরজাটা কি বন্ধ করবেন, ঠিক আছে, আচ্ছা, যদি কিছু মনে না করেন দরজাটা কি বন্ধ করবেন, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে হচ্ছে যদি কিছু মনে না করেন জানালাটা কি বন্ধ করবেন, তাহলে এই যে এখানে উড ইউ মাইন্ডের পরে আমার ভার্ব প্লাস আইএনজি হবে এবং হচ্ছে লাস্টে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আচ্ছা, এই যে এখানে দেখি আই হ্যাভ লস্ট মাই সেলফোন, আমি আমার সেলফোনটি হারিয়ে ফেলেছি, উড ইউ মাইন্ড গিভিং ইয়োর
সেলফোন, ঠিক আছে? কিন্তু এখানে আমরা একটা ব্যাপার, এটা যেহেতু আমার সেন্টেন্সের শেষে নাই, এরকম যদি সেন্টেন্সের মানে এটা যদি শেষের দিকে থাকে, তখনই আমি হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিব। এখানে আমি কোয়েশ্চেন মার্ক দিব না। কারণ এটা হচ্ছে আমার ক্লজ। ঠিক আছে? এটা সেন্টেন্সের শেষের দিকে না এইজন্য। তাহলে এখানে I have lost my cell phone, আমি আমার সেলফোনটা হারিয়ে ফেলেছি। Would you mind, যদি কিছু মনে না করেন, giving your cell phone, আপনার সেলফোনটা কি আমাকে দিবেন? So that I can talk to my mother, আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি। আচ্ছা, would you mind? would you mind এর পরে আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো একটা কিছু দিয়ে আপনি হচ্ছে এটা সলভ করতে পারবেন। আচ্ছা, এরপরে আরেকটি ইম্পর্টেন্ট রুলস আছে, আমি একটু পড়াইয়া দিই। সেটা হচ্ছে, আচ্ছা এটা এটা একটু পড়াই দিই। সেটা হচ্ছে লেস্ট, লেস্ট অর্থ হচ্ছে যাতে না হয়। ঠিক আছে? লেস্টের পরে, লেস্টের অর্থ হচ্ছে যাতে না হয়। সো এটা পড়ার সময় যেমন ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, অথবা স্টাডি হার্ড, ভালো করে পড়াশোনা করো, লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্টাডি হার্ড অথবা ওয়ার্ক ফাস্ট, এখানে হচ্ছে লেস্টের পরে আমার সাবজেক্ট প্লাস শর্ট থাকবে, সরি হ্যাঁ শর্ট থাকবে প্লাস V1 থাকবে। তাহলে শর্ট প্লাস V1 থাকবে। ঠিক আছে? শর্ট প্লাস V1 থাকবে। ঠিক আছে? শর্ট প্লাস V1। লেস্ট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, লেস্ট হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। তার মানে আমি এটার অর্থটা একটু বোঝাই। ফর এক্সাম্পল, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট আচ্ছা ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ট্রেন মানে মিস দ্য ক্লাস মানে হচ্ছে তোমার ক্লাসটা মিস করা উচিত। কিন্তু লেস্ট যখন আছে তখন বলতেছে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, ইউ শুড মিস দ্য ক্লাস, তোমার ক্লাস মিস হবে এটা যেন না হয়, মানে ক্লাস যেন মিস না হয় এই জন্য দ্রুত হাঁটো। তাহলে এই যে লেস্ট অর্থ হচ্ছে যাতে না হয়। তাহলে দেখেন ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, যা ইউ শুড মিস দ্যাট ক্লাস মানে হচ্ছে তোমার যেন ক্লাসটা মিস না হয়। ঠিক আছে? তাহলে আমি আরেকটু সংক্ষেপে করে দিই। স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো, লেস্ট যাতে না হয় ফেল ইন দ্য এক্সাম। এখন অর্থটা ক্লিয়ার হবে। তাহলে ওয়ার্ক ফাস্ট, লেস্ট, ফেল ইন দ্য এক্সাম মানে কি? স্টাডি হার্ড, ভালো মতো পড়াশোনা করো, লেস্ট যেন না হয়, কি না হয়, ফেল ইন দ্য এক্সাম, এক্সামে যেন ফেল না হয়। বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমরা এইভাবে মনে রাখবো। তার মানে হচ্ছে লেস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে শুড থাকবে এবং হচ্ছে V1 হবে। এটা হচ্ছে একটা ব্যাপার। সো এটুকু আই হোপ সবাই বুঝতে পারছি ইনশাআল্লাহ। এবং এটুকু আজকে আমরা হচ্ছে আশা করতেছি ইনশাআল্লাহ ভালো কিছু আ আ করা পসিবল, এবং এটা করার পরে সবাইকে হচ্ছে বেশি, বেশি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড বোর্ড কোয়েশ্চেন যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আমরা ইনশাআল্লাহ খুব ভালো মতো এই ক্লাসগুলা করতে পারবো, অ্যান্ড হচ্ছে আমরা খুব ভালো মতো এক্সামে মার্কস এনশিওর করতে পারবো। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বেশি, বেশি প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।